আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মাগফিরাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে থেকে আমাদের আজকের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছ, আমরা সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি বায়োলজি সলিউশন পরিবারের পক্ষ থেকে। আশা করি সবাই সুস্থতার সাথে ভালোই আছো। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রেখেছেন। আমি নিজেও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কম বেশি সবাই আমার পরিচয় জানো। আমি মোহাম্মদ ইউনুস, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি এমফিল করেছি। তো আমরা আজকে বায়োলজি ফার্স্ট পেপার জীববিজ্ঞান প্রথম পত্রের উপক্রমণিক অংশ নিয়ে আলোচনা করব। তো চলো আমাদের আলোচনায় আমরা শুরু করি। আমরা আজকে এই উপক্রমণিকার থেকে যেই বিষয়গুলো আলোচনা করব, এর মধ্যে কয়েকটা কিওয়ার্ড আমরা লিখেছি, পর্যায়ক্রমে বাকিগুলো ইনশাল্লাহ লিখব এবং ব্যাখ্যা করব। তো প্রথমে দেখো, জীব বৈচিত্র্য শব্দটা লিখেছি, যার ইংরেজি হচ্ছে বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি বায়োডাইভার্সিটি তাহলে বায়োডাইভার্সিটি কাকে বলে, এটি শেখার আগে আমরা দুটো এমসিকিউ শিখে নিই। প্রথম এমসিকিউ হচ্ছে, পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা 5 লক্ষ বা 5 লক্ষেরও অধিক। পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা 5 লক্ষ বা 5 লক্ষের অধিক। একইভাবে পৃথিবীতে প্রাণী প্রজাতির সংখ্যা হচ্ছে 13 লক্ষ। তাহলে উদ্ভিদ প্রজাতির সংখ্যা হচ্ছে 5 লক্ষ এবং প্রাণী প্রজাতির সংখ্যা হচ্ছে 13 লক্ষ। তাহলে এবার দেখো, এই যে 13 লক্ষ এবং 5 লক্ষ উদ্ভিদ এবং প্রাণী, এরা কেউ কিন্তু একজনের সাথে আরেকজনের কোনো সাদৃশ্য নেই, মিল নেই, ভিন্ন রকমের। এভাবে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে ভিন্নতা। আবার দেখা যাচ্ছে যে একই উদ্ভিদ অথবা একই প্রাণী প্রজাতির নিজেদের ইন্ডিভিজুয়ালের মধ্যে ভিন্নতা রয়েছে। এবং এখন আমের মৌসুম চলছে, সবাই আমরা আম খাচ্ছি, যার যতটুকু রিজিকে রয়েছে, সেখানে তোমরা বিভিন্ন জাতের, বিভিন্ন ধরনের, বিভিন্ন নামের আম খাচ্ছ। তাহলে একই আম, ম্যানজিফেরা ইন্ডিকা প্রজাতির বিভিন্ন পার্থক্য, বিভিন্ন বৈশিষ্ট্য, ভিন্নতা। একইভাবে তাহলে এটাকে বলা হবে প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে বায়োডাইভার্সিটির মধ্যে 3টে শব্দ রয়েছে। একটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, যেটা আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আনারস, তারপর হচ্ছে মানুষ, বাঘ, ভাল্লুক, হরিণ, এই যে নানাবিধ প্রজাতির নাম। তাহলে এগুলো হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য বা প্রজাতির সংখ্যা। তো সেই জন্য তাহলে আমরা প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে আমরা জানলাম যে একটা নির্দিষ্ট অঞ্চলে বিদ্যমান জীবের প্রজাতিগুলোর মধ্যে যেই পার্থক্য বা বৈসাদৃশ্য দেখা যায়, সেটাকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য বা প্রজাতির ভিন্নতা। তেমনিভাবে ওই একই প্রজাতির অন্তর্ভুক্ত উদ্ভিদগুলোর মধ্যে বা প্রাণীগুলোর মধ্যে যে ভিন্নতা দেখা যায়, সেটাকে বলা হচ্ছে জিনগত ভিন্নতা বা জিনগত বৈচিত্র্য। এখন দেখা গেল যে একটা নির্দিষ্ট অঞ্চলের পরিবেশগত উপাদান আরেকটা নির্দিষ্ট অঞ্চলের পরিবেশগত উপাদানের থেকে পার্থক্য রয়েছে, ভিন্নতা রয়েছে। এই পরিবেশগত নিয়ামকের পার্থক্যের ফলশ্রুতিতে জীবের মধ্যকার যে বৈশিষ্ট্যর পার্থক্য দেখা যায়, সেই ভিন্নতাটাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক ভিন্নতা বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে জীববৈচিত্র্যের সংজ্ঞা দাঁড়ালো একটা নির্দিষ্ট অঞ্চলে
একটা নির্দিষ্ট অঞ্চলের জীবের প্রজাতিগত, জিনগত ও বাস্তুতান্ত্রিক ভিন্নতাটাকে একত্রে বলা হয় জীববৈচিত্র্য। এরপর আমরা শিখব উদ্ভিদ কাকে বলে। এটা সিম্পল, একদম সিম্পল, এটা ফানি ম্যাটার, কিন্তু এটা এই জন্যই আলোচনা করছি কারণ অনেক সময় আমরা সহজ জিনিসগুলোকে সহজভাবে উপস্থাপন করতে পারি না, কারণ সহজভাবে চিন্তা করি না। এই যে অনেকেই বলে যা মাটি ভেদ করে উঠে তাকে উদ্ভিদ বলে, এখন কেঁচো তো মাটি ভেদ করে উঠে, তাকে কি উদ্ভিদ বলা যাবে? না। তাহলে উদ্ভিদ হচ্ছে ওই সকল জীবগুলোকে উদ্ভিদ বলা যায়, উদ্ভিদ বলা যাবে যাদের জড়কোষ প্রাচীর রয়েছে, যারা নিজেরা নিজেদের খাদ্য উৎপাদনে সক্ষম, যেটাকে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বলে থাকি। তাহলে খুব সিম্পল ভাষায় দুটো শব্দ দিয়ে বলো, জড়কোষ প্রাচীর বিশিষ্ট আর নিজেরা নিজেদের খাদ্য গ্রহণে সক্ষম এবং যারা কঠিন খাদ্য গ্রহণে অক্ষম। এখন তুমি দেখো, যদি এই তো এটা খুব নর্মাল বিষয়, আমরা যদি ভাত দিই, আমরা যদি মাংস দিই, আমরা ডাল দিই, তাহলে কি উদ্ভিদ খেতে পারবে? খেতে পারবে না। তাহলে উদ্ভিদের খাবার হচ্ছে তরল অথবা গ্যাসীয়। আমরা এগুলো আস্তে আস্তে সব কিছু ইনশাল্লাহ জানবো। তাহলে যে সকল জীবগুলো জড়কোষ প্রাচীর বিশিষ্ট, নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে এবং কঠিন খাদ্য গ্রহণে অক্ষম, তাদেরকে বলা হচ্ছে উদ্ভিদ। তাহলে এবার আসো উদ্ভিদের শ্রেণীবিন্যাস। তাহলে এই যে 5 লক্ষ উদ্ভিদ রাজি রয়েছে, এই 5 লক্ষ উদ্ভিদ রাজিগুলোর যেগুলোর মধ্যে সাদৃশ্য রয়েছে সেগুলো একদিকে, আর যেগুলোর মধ্যে সাদৃশ্য নাই সেগুলোকে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতিতে ভাগ করার, বিভক্ত করার পদ্ধতি বা প্রক্রিয়াকে উদ্ভিদ শ্রেণীবিন্যাস বলে। তাহলে তুমি এই উদ্ভিদ শব্দটার জায়গায় যদি প্রাণী দিয়ে দাও আর সব কিছু ঠিক রাখো, তাহলে সেটাও প্রাণীর শ্রেণীবিন্যাস হয়ে যাবে। তাহলে পৃথিবীতে বিরাজমান উদ্ভিদরাজিগুলোর পারস্পরিক সাদৃশ্য ভিত্তিতে একদিকে এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে বিভিন্ন দল, উপদল, আমরা বিভাগ বলবো, শ্রেণী বলবো, বর্গ বলবো, গোত্র বলবো, গণ বলবো, প্রজাতি বলবো। এই বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতিতে বিভক্ত করার পদ্ধতি বা প্রক্রিয়াকে উদ্ভিদ শ্রেণীবিন্যাস বলে। এবার আমরা শিখব যে উদ্ভিদ শ্রেণীবিন্যাসের একক সমূহ। আমরা সবাই ICBN এর কথা শুনেছি, যেটার নাম এখন পরিবর্তিত হয়েছে। সায়েন্স মোটামুটি একটা চলমান জিনিস, যার কারণে সেটি পরিবর্তিত হয়, কারণ জ্ঞানের তো এই গতিশীলতাই মানুষকে জ্ঞানী করে তুলছে। তো এখন আসো আমরা যে আলোচনাটা করতে চাই উদ্ভিদের শ্রেণীবিন্যাসের একক সমূহ। তো উদ্ভিদের শ্রেণীবিন্যাসের একক আলোচনার আগে আমরা বলবো যে উদ্ভিদ শ্রেণীবিন্যাসের বিন্যস্ত করার একক যেই, এটা আমরা অনেকেই ভুল করে থাকি যে ICBN এটা একটা সংস্থা। আসলে এটা কোনো সংস্থা নয়। এটা হচ্ছে ICBNটা হচ্ছে নামকরণের, উদ্ভিদ নামকরণের আন্তর্জাতিকভাবে স্বীকৃত কতগুলো নীতিমালা হচ্ছে ICBN, এবং এই ICBN-এর সবাই আমরা মোটামুটি এটার পূর্ণরূপ জানি, কিন্তু বর্তমানে এখন এটা হচ্ছে ICBN-এর বর্তমান রূপ। তাহলে আমরা জানি হচ্ছে ICBN মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। তাহলে এটা এখন পরিবর্তিত যে রূপটি সেটা হচ্ছে ICN। তাহলে ICN-এর পূর্ণ রূপটা কি? ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল সিতে কোড ঠিকই আছে, ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর algae, fungi and plants। তাহলে তুমি বিব্রত হতে পারো যে প্রশ্ন হবে
আন্তর্জাতিকভাবে উদ্ভিদ নামকরণের সংক্রান্ত নীতিমালাকে কি বলে বা বর্তমান নাম কি? তখন এটা উত্তর হবে আইসিএন। এরপরে প্রশ্ন হবে যে আইসিএন এর পূর্ণরূপ কি? তখন তুমি বলবে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর আলজি, ফানজাই অ্যান্ড প্লান্টস। আলজি মানে হচ্ছে শৈবাল, ফানজাই মানে হচ্ছে ছত্রাক, প্লান্টস মানে হচ্ছে উদ্ভিদ। তাহলে এই যে আইসিএন তথা আইসিবিএন এর নীতিমালা অনুযায়ী সমস্ত জীব এবং উদ্ভিদ এবং প্রাণীদেরকে কতগুলো এককে বিভক্ত করেছে? তাহলে আমাদের এখনকার আলোচনার হেডলাইন হচ্ছে উদ্ভিদ শ্রেণীবিন্যাসের একক সমূহ। তো এই এককগুলো কি কি? এককগুলো হচ্ছে কিংডম, বাংলা ইংরেজি আমরা দুটোই শিখব। কিংডম, যেটাকে বাংলায় বলা হচ্ছে জগৎ। ডিভিশন, বাংলায় বলা হচ্ছে বিভাগ। কিংডম, ডিভিশন। ক্লাস, বাংলায় বলা হচ্ছে শ্রেণী। ক্লাস। অর্ডার, বাংলায় বলা হচ্ছে বর্গ। কিংডম, ডিভিশন, ক্লাস, অর্ডার। ফ্যামিলি, বাংলায় বলা হচ্ছে পরিবার, নাকি না গোত্র, পরিবার লিখলে শুদ্ধ হবে না। তাহলে ফ্যামিলি, ক্লাস, অর্ডার, ফ্যামিলি। জেনাস, বাংলায় বলা হচ্ছে গণ। তারপর হচ্ছে স্পেসিসের বাংলা হচ্ছে প্রজাতি। তাহলে এই যে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার বা আইসিএন অনুযায়ী উদ্ভিদের শ্রেণীবিন্যাসের কতগুলো ক্যাটাগরি, উদ্ভিদ শ্রেণীবিন্যাসের যে ক্যাটাগরিগুলো রয়েছে, এই ক্যাটাগরিগুলোকে আবার একটা শব্দ দিয়ে ইন্ডিকেট করা হয়। সেই শব্দটা জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে বোর্ড পরীক্ষায় আসে এবং এমসিকিউতে আসে। তাহলে সেই শব্দটা কি? সেই শব্দটা হচ্ছে দুটো, প্রথমে হচ্ছে ট্যাক্সন অথবা ট্যাক্সা। তাহলে এর সাথে প্লান্ট লাগাই দিতে পারে অথবা অ্যানিমেল যুক্ত করে দিতে পারে। মানে প্লান্ট ট্যাক্সা কাকে বলে অথবা অ্যানিমেল ট্যাক্সা কাকে বলে, অথবা প্লান্ট ট্যাক্সন কাকে বলে, অ্যানিমেল ট্যাক্সন কাকে বলে। তাহলে আমরা বলবো যে আইসিএন যদি উদ্ভিদের ক্ষেত্রে প্লান্ট ট্যাক্সা বলে, তখন আমরা বলবো যে আইসিএন অনুযায়ী উদ্ভিদগুলোকে শ্রেণীবিন্যস্ত করার জন্য কতগুলো ছোট ছোট একক বা ধাপে বিন্যস্ত করা হয় বা ক্যাটাগরিতে বিন্যস্ত করা হয়। এদের প্রত্যেকটি ক্যাটাগরিকে একটি ট্যাক্সন বলে। তাহলে কিংডম একটা ট্যাক্সন, ডিভিশন একটা ট্যাক্সন, ক্লাস একটা ট্যাক্সন, মানে এইভাবে টোটাল ট্যাক্সনের সংখ্যা হচ্ছে 60টি। তাহলে ট্যাক্সনের সংখ্যা হচ্ছে 60টি। তাহলে ট্যাক্সা কি? মানে এক বচনে বলা হয় ট্যাক্সন আর বহু বচনে বলা হয় ট্যাক্সা। তাহলে তুমি খেয়াল করে দেখবা সিঙ্গুলার বানানে বর্ণ বেশি, প্লুরাল বানানে বর্ণ কম। সেইভাবে এই ট্যাক্সন বানানে বর্ণ বেশি, দ্যাট মিন্স ট্যাক্সন হচ্ছে সিঙ্গুলার, আর ট্যাক্সা বানানে বর্ণ কম, দ্যাট মিন্স ট্যাক্সা হচ্ছে প্লুরাল। তাহলে আমরা শিখলাম ট্যাক্সন কাকে বলে অথবা ট্যাক্সা কাকে বলে। তাহলে এইখান থেকে তুমি কি শিখতে পারছো? এখান থেকে প্রশ্ন হবে যে এই উদ্ভিদ শ্রেণীবিন্যাসের এককের বা সর্ববৃহৎ এককের নাম কি? তাহলে সর্ববৃহৎ একক হচ্ছে, আমরা ছবি দেখে শিখতে পারছি, সর্ববৃহৎ একক হচ্ছে কিংডম বা জগৎ, আর সর্বনিম্ন একক হচ্ছে স্পেসিস বা প্রজাতি। তাহলে এখানে একটু উপরে লিখি এটা স্পেসিস বা প্রজাতি। এখন দেখো এই স্পেসিস বা প্রজাতিকে আবার এখানে খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ হিসেবে আসে। এটাকে বলা হচ্ছে বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন। বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ বাংলা যদি আমরা বলি যে তাহলে বাক্যটা এমন দাঁড়ায় ক্লাসিফিকেশন, যে দুই ধরনের এমসিকিউ। একটা হচ্ছে যে শ্রেণীবিন্যাসের মৌলিক এককের নাম কি? তখন উত্তর হচ্ছে স্পেসিস বা
প্রজাতি। অথবা প্রশ্ন হতে পারে যে উদ্ভিদ শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন, উদ্ভিদ প্রাণী সবার ক্ষেত্রে একই রকম, শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক কি? তাহলে উত্তর হচ্ছে স্পেসিস বা প্রজাতি। এবার খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 7টা একক রয়েছে, এই জ্ঞান বিজ্ঞানের কলেবর বৃদ্ধির সাথে সাথে এইখানেও এই এককগুলোরও সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখন এগুলো হচ্ছে মেজর বা প্রধান একক। এখন দেখা গেল যে কোনো প্রধান এককের উপরে যদি কোনো একক যুক্ত করা হয় তখন তার নামের পূর্বে বসবে সুপার। যেমন বাই ধরো আমরা এই অর্ডারের উপরে আমরা আরেকটা ক্যাটাগরি বানাইতে চাই, তখন এটাকে লিখতে হবে সুপার অর্ডার। আবার তুমি খেয়াল করে দেখো, যদি কোনো একটা প্রধান এককের নিচে কোনো নতুন একক যুক্ত করা হয় তখন সেটাকে লিখতে হয় তার শব্দটার আগে অথবা নামের আগে লিখতে হবে সাব। আমরা সবাই জানি সাব মানে হচ্ছে নিচে, আর সুপার মানে হচ্ছে উপর, সুপেরিয়র বলি আমরা, যদিও সুপেরিয়রের বিকল্প শব্দ হচ্ছে ইনফেরিয়র। তাহলে এই প্রধান এককগুলো ওর সাপেক্ষে যদি নতুন একক নির্ধারণ করা হয়, নতুন একক তৈরি করা হয়, নতুন একক যুক্ত করা হয়, তো সেক্ষেত্রে প্রধান এককগুলোর উপরে হলে তখন সেটা হচ্ছে নামের পূর্বে সুপার বসবে, এবং এই সুপার শব্দটার অর্থ হচ্ছে অধি। তাহলে ওটা যদি হয় বর্গ আর এটা হবে অধি বর্গ। আর প্রধান এককের নিচে কোনো নতুন একক যুক্ত করতে হলে তখন প্রধান এককের নিচে কোনো নতুন একক যুক্ত করতে হলে ওই এককটার, এটাকে প্রিফিক্স বলে, ওই এককের নামের পূর্বে সাব শব্দটা ব্যবহার করতে হবে। আর এই সাবের বাংলা হবে আমরা শাখা উপশাখা বলি যেরকম। তাহলে এখানে এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে প্রধান এককের উপরে কোনো নতুন একক যুক্ত করলে সেক্ষেত্রে প্রধান এককের পূর্বে কোন প্রিফিক্সটি বসে, সাব, সুপার, এরকম করে শব্দ দিয়ে অপশন দিয়ে প্রশ্ন হতে পারে। তাহলে আমরা এখানে অনেকগুলো প্রজাতি মিলে হয় জেনাস, অনেকগুলো জেনাস মিলে হয় ফ্যামিলি, অনেকগুলো ফ্যামিলি মিলে হয় অর্ডার, অনেকগুলো অর্ডার মিলে হয় ক্লাস, অনেকগুলো ক্লাস মিলে হয় বিভাগ, অনেকগুলো বিভাগ মিলে হয় জগৎ। তাহলে এবার তোমরা দেখবে বইতে আমাদের দেশের প্রধান 3টা উদ্ভিদের শ্রেণীবিন্যাস রয়েছে। এখন আমরা যারা ইউনিভার্সিটি কেন্দ্রিক আমাদের চিন্তাভাবনা রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে এই প্রশ্নগুলো হতে পারে। তাহলে আমরা ধরো কাঁঠাল, তারপর হচ্ছে আম, এরপর হচ্ছে ধান, এই 3টা প্রজাতির শ্রেণীবিন্যাস দেওয়া রয়েছে। তাহলে দেখো এটা সবগুলোর ক্ষেত্রেই আমরা একসাথেই লিখে দিব। এটা হচ্ছে কিংডম। তাহলে সবগুলোর কিংডম হচ্ছে একই। তাহলে কিংডমটা কি দেখো, কিংডমটা হচ্ছে প্লান্টি। তাহলে এই শব্দটা কোথায় থেকে আসছে, এটা আমরা যখন মার্গুলিসের শ্রেণীবিন্যাস পড়ব তখন আমরা সেখান থেকে জানতে পারব। তাহলে কিংডমটা হচ্ছে প্লান্টি, সবারই কিংডম হচ্ছে প্লান্টি। আচ্ছা, তারপর দেখো কিংডমের পরে হচ্ছে ডিভিশন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ডিভিশন, আমরা আরেকটা কলাম বাড়াবো, বইতে রয়েছে ডিভিশন, এরপর হচ্ছে ক্লাস, এরপর হচ্ছে অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। তাহলে দেখো আবৃতবীজী উদ্ভিদ এবং একবীজপত্রী, দ্বিবীজপত্রী, এই কথাগুলো কম বেশি আমরা শুনে এসেছি, আরও শুনবো ইনশাল্লাহ, আরও ভালোভাবে আমরা পড়ব। তো যত দ্বিবীজপত্রী উদ্ভিদ রয়েছে সব দ্বিবীজপত্রী উদ্ভিদগুলোকে প্লান্ট ট্যাক্সোনমিস্টরা যেই ডিভিশনের অন্তর্ভুক্ত করেন সেই ডিভিশনটাকে বলা হয় ম্যাগনোলিওফাইটা। তাহলে এটাও ম্যাগনোলিওফাইটা।
ম্যাগনোলিওফাইটা, ম্যাগনোলিওফাইটা। তারপরে এটাও ম্যাগনোলিওফাইটা, ম্যাগনোলিওফাইটা, ম্যাগনোলিওফাইটা। তারপরে আসো ক্লাস। এই ম্যাগনোলিওফাইটা ডিভিশনটাকে দুটো ক্লাসে ভাগ করা হয়, যেটা পরবর্তীতে দ্বিবীজপত্রী এবং একবীজপত্রীতে বিন্যস্ত হয়েছে। তো এই দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী শব্দটা স্থির হওয়ার আগে যেই ক্লাস নাম ছিল যেগুলো, সেটা হচ্ছে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে ছিল ম্যাগনোলিওপসিডা, ম্যাগনোলিওপসিডা, ম্যাগনোলিওপসিডা। তাহলে আমরা জানি কাঁঠাল দ্বিবীজপত্রী, আমও দ্বিবীজপত্রী, তাহলে সেটাও ম্যাগনোলিওপসিডা, ম্যাগনোলিওপসিডা। এবার দেখো ধান, ধান যেহেতু একবীজপত্রী তাই শব্দটা চেঞ্জ, সেটা হচ্ছে লিলিওপসিডা, লিলিওপসিডা, লিলিওপসিডা। তাহলে এবার আসো অর্ডার। তাহলে অর্ডারগুলো দেখো, এই কাঁঠালের ক্ষেত্রে অর্ডার হচ্ছে আর্টিকেলিস, আর্টিকেলিস। তাহলে কাঁঠালের অর্ডারটা হচ্ছে আর্টিকেলিস। তারপরে আমের ক্ষেত্রে অর্ডারটা হচ্ছে সেপিনডেলিস, সেপিনডেলিস। আমের ক্ষেত্রে অর্ডারটা হচ্ছে সেপিনডেলিস। তারপরে দেখো ধানের ক্ষেত্রে অর্ডারটা হচ্ছে সাইপেরালিস, সাইপেরালিস, সাইপেরালিস। তাহলে কাঁঠালের অর্ডার হচ্ছে আর্টিকেলিস, আমের হচ্ছে সেপিনডেলিস, ধানের হচ্ছে সাইপেরালিস। এরপর দেখো ফ্যামিলি। তাহলে কাঁঠালের ফ্যামিলিটা হচ্ছে মোরেসি, মোরাসি, কাঁঠালের ফ্যামিলি হচ্ছে মোরাসি। তারপরে দেখো আমের ফ্যামিলিটা হচ্ছে অ্যানাকার্ডিয়েসি, অ্যানাকার্ডিয়েসি, অ্যানাকার্ডিয়েসি। তারপরে ধানের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতেই হবে, সবগুলোই মনে রাখতে হবে যেহেতু এগুলো ইম্পর্টেন্ট উদ্ভিদ। তাহলে পোয়েসি। এরপর দেখো কাঁঠালের জেনাস। তাহলে কাঁঠালের জেনাস হচ্ছে, আমরা সবাই জানি, এটা খুব ভালো করে শিখতে হবে, আর্টোকার্পাস, আর্টোকার্পাস। তাহলে এই জেনাসের নামে নিচে আন্ডারলাইন করতে হবে, স্পেসিস আর্টোকার্পাস হেটারোফাইলাস, আর্টোকার্পাস হেটারোফাইলাস। তাহলে এটা আলাদা আলাদাভাবে মার্ক করতে হবে। এবং এখানে দেখবে যে LAMK, ল্যাম্ক আছে, তার মানে হচ্ছে লেমার্ক, মানে হচ্ছে আর্টোকার্পাস হেটারোফাইলাস। এই প্রজাতিটার নাম প্রথম যিনি দিয়েছেন তার নাম হচ্ছে লেমার্ক। তো লেমার্কের নামের সংক্ষিপ্ত রূপ। এবার দেখো আমের ক্ষেত্রে হচ্ছে ম্যানজিফেরা, ম্যানজিফেরা। তাহলে স্পেসিস হচ্ছে ম্যানজিফেরা ইন্ডিকা, ম্যানজিফেরা ইন্ডিকা। ধানের জেনাস হচ্ছে অরাইজা, তাহলে এটার স্পেসিস হচ্ছে অরাইজা স্যাটিভা। তাহলে অরাইজা স্যাটিভা এটা লিনিয়াস। আর আমের নামকরণও করেছেন লিনিয়াস। যেহেতু এই তিনটা খুবই প্রধান বা গুরুত্বপূর্ণ উদ্ভিদ, তাই মেহরবানি করে এদের স্পেলিং এবং অথার সাইটেশন সহ শিখবে। কারণ তোমার অনেক সময় প্রশ্ন এরকম আসে, বাংলাদেশের জাতীয় ফলের শুদ্ধ বৈজ্ঞানিক নাম কোনটি? তো সেক্ষেত্রে শুরুতে আর্টোকার্পাস হেটারোফাইলাস থাকে, আর 3 বা 4 নম্বরে গিয়ে আর্টোকার্পাস হেটারোফাইলাস ল্যাম্প থাকে। যেহেতু শুদ্ধ নাম বলেছে বা সঠিক নাম বলেছে, তো সেক্ষেত্রে শুধু এই 3টা, বাকিদের ক্ষেত্রে খুব বেশি একটা দরকার নাই আপাতত। যেগুলো কমন সেগুলোর ক্ষেত্রে অথার নাম সহ শিখবে বা মনে রাখবে। তাহলে আমরা জানলাম যে উদ্ভিদের এই যে ক্যাটাগরিগুলো। এবার কিছু জিনিস দেখো, যে এই যে প্রত্যেকটা শ্রেণীর নামের শেষে দেখো অপসিডা আছে। তাহলে এটাকে বলা হচ্ছে, নামের শেষে হলে সেটাকে বলা হচ্ছে সাফিক্স, পরের অংশ। আবার দেখো প্রত্যেকটা বিভাগের নামের শেষে ফাইটা আছে। আবার দেখো প্রত্যেকটা অর্ডার বা বর্গের নামের শেষে অ্যালিস আছে। আবার দেখো প্রত্যেকটা গোত্রের নামের শেষে ACEAE আছে। তাহলে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ MCQ হিসাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, যে উদ্ভিদের নামকরণের গোত্রের নামের শেষে কোন সাফিক্সটি থাকে, অর্ডারের নামের শেষে কোনটি থাকে, তারপরে হচ্ছে
ক্লাসের নামের শেষে কোনটি থাকে, ডিভিশনের নামের শেষে কোনটি থাকে, এরকম করে প্রশ্ন হতে পারে। এবার আসো পরবর্তীতে এই যে প্রজাতির সংজ্ঞাটা বোর্ড পরীক্ষায় আসে, তাহলে প্রজাতির সংজ্ঞাটা কি? প্রজাতির সংজ্ঞা হচ্ছে যে এরা হচ্ছে এমন একদল উদ্ভিদ গোষ্ঠী যারা নিজেদের মধ্যে আন্তঃসংক্রায়নে সক্ষম এবং আন্তঃসংক্রায়নের মধ্য দিয়ে তারা উর্বর সন্তান উৎপাদন করতে পারে, আর অন্যদের সাথে যৌন মিলনে অক্ষম, আন্তঃসংক্রায়নে সক্ষম নয়, এমন জীবগোষ্ঠীকে বলা হচ্ছে প্রজাতি। ইতিমধ্যে আমরা বলেছি প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের মৌলিক একক। এখন অনেকগুলো জেনাস মিলে হয় প্রজাতি। যেমন খেয়াল করে দেখো যে আর্টোকার্পাস, আমরা কিছুক্ষণ আগে লিখেছি আর্টোকার্পাস, তাহলে অনেকগুলো প্রজাতি মিলে একটা জেনাস হয়। আমরা একটু সংশোধনী দিলাম, তাহলে এই আর্টোকার্পাস এটা হচ্ছে একটা জেনাস। এখন যদি তুমি হেটেরোফাইলাস, ইতিমধ্যে লিখেছি হেটেরোফাইলাস, তাহলে এটা একটা প্রজাতি। কিন্তু আমি যদি লিখি আর্টোকার্পাস চাপালিশ, তাহলে সেটা আরেকটা প্রজাতি, কিন্তু জেনাস ঠিকই আছে। তার মানে অনেকগুলো প্রজাতি মিলে একটা জেনাস হচ্ছে। তারপরে যদি আমরা লিখি আর্টোকার্পাস লেকুচা, যেটাকে আমাদের প্রচলিত ভাষায় ডেউয়া বলে, তাহলে দেখো এই যে তিনটা প্রজাতির জেনাস একই, তার মানে হচ্ছে অনেকগুলো প্রজাতি মিলে একটা জেনাস হয়। এরপরে খেয়াল করে দেখো এই জেনাসের পরে যে ফ্যামিলিটা, এই ফ্যামিলি যেমন মোরেসি একটা ফ্যামিলি, বাই দ্য ওয়ে MORACE, এই মোরেসি। তাহলে এই মোরেসি জেনাসটা, এই মোরেসি ফ্যামিলিটা, এই যেমন নামের শেষে ACEAE আছে, মোরেসি। তাহলে এই সবগুলো আমরা যে এখানে দেখা গেছে যে এই মোরেসি এই গোত্রের মধ্যে কে কে আছে দেখো, এই গোত্রের মধ্যে আছে মোরাস একটা জেনাস, আর্টোকার্পাস একটা জেনাস, আর্টোকার্পাস একটা জেনাস। তারপরে দেখো ফাইকাস একটা জেনাস। তাহলে এই যে একাধিক জেনাস মিলে হচ্ছে একটা ফ্যামিলি, মোরাস, আর্টোকার্পাস, ফাইকাস মিলে হচ্ছে একটা ফ্যামিলি। তারপরে এরকম আবার অনেকগুলো ফ্যামিলি মিলে একটা অর্ডার হয়। তো বইতে আবার আমাদের এই তিনটে পর্যন্ত আলোচনা আছে, সেই জন্য আমরা এই তিনটে আলোচনা করলাম। এরপরে আসো নামকরণ কাকে বলে। তাহলে কোনো একটা জীবের বৈজ্ঞানিক পদ্ধতিতে ICBN এর নীতিমালার অনুযায়ী নাম দেওয়ার পদ্ধতি বা প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নামকরণ। এখন নামকরণের জন্য শর্ত কি? নামকরণের জন্য শর্ত হচ্ছে তাকে ICBN স্বীকৃত হতে হবে। তো ICBN কতগুলো ক্রাইটেরিয়া বা ক্যাটাগরি দিয়েছে। তো এই ক্যাটাগরিগুলো কি কি? প্রথম হচ্ছে এই যে মুছে ফেললাম, যে স্পেসিসটা ছিল, স্পেসিস ছাড়া বাকি যেই 6টা ট্যাক্সন রয়েছে, সেই ট্যাক্সন অর্থাৎ কিংডম থেকে শুরু করে জেনাস পর্যন্ত প্রত্যেকটা ক্যাটাগরি বা র্যাঙ্ক বা ট্যাক্সনের একটা মাত্র নাম থাকবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন বা একটা কন্ডিশন। এরপরে স্পেসিসের 2টো পদ থাকবে, তাহলে আর্টোকার্পাস একটা পদ, হেটেরোফাইলাস একটা পদ। তাহলে 2টা প্রজাতির নামটা হবে 2 পদের দ্বিপদী, আর প্রজাতি ভিন্ন বাকি সবগুলো হবে একপদী। এবং এদেরকে অবশ্যই একটা বৈধভাবে প্রকাশিত হতে হবে, অর্থাৎ ICBN বা ICZN নীতিমালা অনুসরণ করে কতগুলো বিখ্যাত জার্নাল রয়েছে যেগুলো ভ্যালিড, যেগুলো সর্বজন স্বীকৃত, এরকম জার্নালে প্রকাশিত হইতে হবে। এবং এদের বৈজ্ঞানিক নামের ভাষাটা অবশ্যই ল্যাটিন হবে। যদিও 2012 সালের 1 জানুয়ারি থেকে এটি শিথিল হয়েছে, এখন ইংরেজিতেও নামটা প্রদান করা যাবে। এরপরে হচ্ছে জেনাসের নামের প্রথম বর্ণটা হবে বড় হাতের, আর বাকি বর্ণগুলো ছোট হাতের, ইভেন দো স্পেসিস সহ। আমরা যদি হাতে লিখি তাহলে জেনাস এবং স্পেসিস উভয় নিচে আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করতে হবে। যদি ছাপার হরফে লিখি তাহলে হয় বোল্ড মোটা করে লিখতে হবে, অথবা ইটালিক মানে ডান দিকে বাঁকা করে লিখতে হবে। তাহলে এই হচ্ছে দ্বিপদ নামকরণের নিয়মাবলী। এরপর আসে উদ্ভিদের শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। তাহলে উদ্ভিদের শ্রেণীবিন্যাস কয় প্রকার? উদ্ভিদের শ্রেণীবিন্যাস 3 প্রকার।
তাহলে উদ্ভিদের শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। উদ্ভিদের 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 শ্রেণী বিন্যাসের প্রকারভেদ। উদ্ভিদের শ্রেণীবিন্যাসের প্রকার উদ্ভিদের শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। তাহলে উদ্ভিদের শ্রেণীবিন্যাসের প্রকারভেদে উদ্ভিদের শ্রেণীবিন্যাস হচ্ছে তিন প্রকার। তাহলে সেই প্রকারগুলো কি কি? সেই প্রকারগুলোর এক নম্বর প্রকার হচ্ছে কৃত্রিম। সবাই জানো এটাকে আর্টিফিশিয়াল বলে। তাহলে কৃত্রিম শ্রেণীবিন্যাস নাম্বার 1, কৃত্রিম শ্রেণীবিন্যাস। তারপরে নাম্বার 2 আসো। নাম্বার 2 হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। তারপরে আসো নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে জাতিজনিক। এটার ইংরেজিটা একটু লেখা দরকার, ফাইলোজেনিক। তাহলে কারণ ওগুলো আর্টিফিশিয়াল, ন্যাচারাল, এই শব্দগুলো মোটামুটি আমাদের সবার জানা রয়েছে। তাহলে জাতিজনিক শ্রেণীবিন্যাস। এখন আসো কৃত্রিম শ্রেণীবিন্যাসের মূল শব্দটা কি? কৃত্রিম শ্রেণীবিন্যাস হচ্ছে দুই একটি অঙ্গসংস্থানিক বা বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে যে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে সেটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। কৃত্রিম এবং প্রাকৃতিক উভয়ের ক্ষেত্রে প্রায় মিল রয়েছে। কৃত্রিমও বাহ্যিক বৈশিষ্ট্য বা অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছে এবং প্রাকৃতিকও অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছে। পার্থক্য হচ্ছে কৃত্রিমে একটা বা দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছে, আর প্রাকৃতিকও অনেকগুলো বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছে। এখন এখান থেকে শেখার বিষয় কি কি? এখান থেকে শেখার বিষয় দুটো। একটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাসের নাম, আর হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস কেন করা হয়েছে, কীভাবে করা হয়েছে, আর হচ্ছে উদাহরণগুলো। তাহলে এই কৃত্রিম শ্রেণীবিন্যাসের উদাহরণগুলো কি? উদাহরণ হচ্ছে থিওফ্রাস্টাস এবং লিনিয়াসের শ্রেণীবিন্যাস। লিথি বা থিলি যেভাবে মনে রাখো, লিনিয়াসের শ্রেণীবিন্যাস, সংক্ষেপে লিখলাম লিনিয়াসের শ্রেণীবিন্যাস। এবার দেখো প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। তাহলে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস হচ্ছে তাও অনেকগুলো বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে, অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য নিয়ে অনেকগুলো অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছে যে শ্রেণীবিন্যাসটা, সেটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। তাহলে প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের উদাহরণ কি? প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের উদাহরণ হচ্ছে বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাস। বেন্থাম ও হুকারের শ্রেণীবিন্যাস হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। ওকে, এরপর আসো জাতিজনিক শ্রেণীবিন্যাস। তাহলে জাতিজনিক শ্রেণীবিন্যাস কিসের উপর ভিত্তি করে? উৎপত্তিগত ধারার উপর ভিত্তি করে। উৎপত্তিগত বৈশিষ্ট্য বা ধারার উপর ভিত্তি করে, ধারার ভিত্তিতে। তাহলে উৎপত্তিগত বা উৎপত্তিগত বৈশিষ্ট্যের উপর বা ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস, জাতিজনিক শ্রেণীবিন্যাসের, এটা অনেকেই এই জাতিজনিক শ্রেণীবিন্যাস পদ্ধতিটি প্রবর্তন করেছেন। তাহলে এই জাতিজনিক শ্রেণীবিন্যাস পদ্ধতি যারা প্রবর্তন করেছেন তাদের নামটাকে আমরা একটা কৌশলে শেখার চেষ্টা করব। এখন এই করোনাকালীন সময়ে আমরা হাঁচি কাশিকে নিয়ন্ত্রণ করে থাকি, এবং কেউ হাঁচি দিলে পরে আমরা কিন্তু তার থেকে দূরে থাকার চেষ্টা করি, তাই না? তো এরকম করে আমরা যদি একটা বাক্য বলি এরকম যে অ্যাংলার, আমরা একটু সহজ করে নিই, ক্রনকুইস্ট বেসির হাঁচি দেয়া অ্যাঙ্গেলে তাকালো। বেশি হাঁচি দিলে অ্যাঙ্গেলে তাকালো। অ্যাঙ্গেলে মানে বাঁকা করে তাকালো আর কি, অ্যাঙ্গেলে তাকালো।
আচ্ছা, তাহলে এখানে দেখো এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, তাহলে কনকুইস্ট একজন ট্যাক্সোনমিস্টের নাম, তাহলে কনকুইস্টের শ্রেণীবিন্যাসটা হচ্ছে জাতির জনিক শ্রেণীবিন্যাস, কনকুইস্টের শ্রেণীবিন্যাস। বেসি একজন ভদ্রলোকের নাম, বেসির শ্রেণীবিন্যাস। হাসি, এটা হচ্ছে হাসিনসন, হাসিনসন। তারপরে দেখো অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাংলার প্রান্টাল, অ্যাংলার প্রান্টল, অ্যাংলার প্রান্টলের শ্রেণীবিন্যাস জাতিজনিক। তাকাল হচ্ছে তাখতাইয়ান বা তাখতাইজান, তাখতাইয়ান। তাহলে দেখো অ্যাংলার প্রান্টল, হাসিনসন, বেসি, কনকুইস্ট, তাখতাইজানের শ্রেণীবিন্যাসটা হচ্ছে জাতিজনিক শ্রেণীবিন্যাস। তারপরে আসো থিওপ্লাস্টাসের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। থিওপ্লাস্টাস আমরা এই তো পূর্বে বলেছি, থিওপ্লাস্টাসের শ্রেণীবিন্যাস হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। থিওপ্লাস্টাস কী করেছেন, কাণ্ডের বৈশিষ্ট্য, থিওপ্লাস্টাসের শ্রেণীবিন্যাসটা এখন আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে থিওপ্লাস্টাসের শ্রেণীবিন্যাস, থিওপ্লাস্টাসের শ্রেণীবিন্যাস, থিওপ্লাস্টাসের শ্রেণীবিন্যাস। এখান থেকে তুমি কি করবে, এখান থেকে শুধু উদাহরণগুলো শিখবে। তাহলে থিওপ্লাস্টাসের শ্রেণীবিন্যাসে তিনি কি করলেন, তিনি কাণ্ডের প্রকৃতি, জাস্ট শুধু কাণ্ডের উপর বিস্তৃতি ভিত্তিতে সমস্ত উদ্ভিদগুলোকে 4 ভাগে ভাগ করেন, ভিত্তিতে 4 ভাগে বিভক্ত করেন, 4 ভাগে বিভক্ত করেন। তাহলে এই যে 4 ভাগে বিভক্ত করেন, সেই বিভক্তকৃত নামগুলো কি, নাম্বার 1 আসো ট্রি বা বৃক্ষ, ঠিক আছে। তারপরে আসো উপগুল্ম, উপগুল্ম বা আন্ডার শ্রাব, উপগুল্ম বা আন্ডার শ্রাব। তাহলে এখানে 2 হচ্ছে শ্রাব, আচ্ছা শ্রাব বা গুল্ম, শ্রাব বা গুল্ম। আর 4 হচ্ছে হার্ব বা বিরুৎ, বিরুৎ। তাহলে বৃক্ষটা কি, বৃক্ষটা হচ্ছে কাষ্ঠল একক কাণ্ড বিশিষ্ট, একক কাষ্ঠল কাণ্ড বিশিষ্ট উদ্ভিদগুলোকে বলা হচ্ছে ট্রি বা বৃক্ষ। উদাহরণগুলো শিখবা। উদাহরণ হচ্ছে আকাজ, বইতে যা আছে সেটাই শিখবা। তাহলে আকাজ মানে হচ্ছে যত হচ্ছে জাম, কাত হচ্ছে কাঁঠাল, কাঁঠাল, আর সরিয়াত হচ্ছে আম। হয়তো আবার আনারস লিখে ফেলে সমস্যায় পড়ে যাবা। তাহলে আকাজ আম, কাঁঠাল, জাম। তারপর আসো গুল্ম। তাহলে গুল্ম হচ্ছে কাণ্ড হচ্ছে অনেকগুলো, ঝোপের মতো করে থাকবে এবং কাণ্ডটা হবে অপেক্ষাকৃত কম কাষ্ঠল। তাহলে এই ধরনের উদ্ভিদগুলোকে বলা হবে, এই ধরনের উদ্ভিদগুলোকে বলা হবে শ্রাব বা গুল্ম। তাহলে এই শ্রাব বা গুল্ম মনে রাখার উপায় কি, সেটা হচ্ছে এক্সাম্পলটা হচ্ছে জবার গন্ধে রঙিন, জবার গন্ধে রঙিন, জবার গন্ধে রঙিন। তাহলে দেখো রঙিন মানে হচ্ছে রঙ্গন, রঙ্গন, ইকজোরা কক্সিনিয়া। গন্ধ মানে হচ্ছে গন্ধরাজ, গার্ডেনিয়া জেসমিনোয়েডিস, গন্ধরাজ। বৈজ্ঞানিক নামগুলো খুব বেশি শেখা জরুরি নয়, পারলে শিখবা। তাহলে জবা তো জবাই, তবে জবার বৈজ্ঞানিক নামটা অবশ্যই শিখবা। হিবিস্কাস, হিবিস্কাস রোজা, রোজা সাইনেন্সিস, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। জবার বৈজ্ঞানিক নামটা অবশ্যই শিখবে। তাহলে আমরা কি বললাম, যে জবার গন্ধে রঙিন, এটা হচ্ছে গুল্মের উদাহরণ। জবা তো মানে জবা, গন্ধে মানে হচ্ছে গন্ধরাজ, আর রঙিন মানে হচ্ছে রঙন। এরপর আসো উপগুল্ম, উপগুল্ম। তাহলে উপগুল্ম কীভাবে মনে রাখবে, উপগুল্ম মনে রাখবে যে কালো আঁশ, কালো আঁশ,
কালো আঁশ। তাহলে আঁশ মানে হচ্ছে আঁশ শেওড়া, আঁশ শেওড়া, গ্লাইকসমিস আরবোরিয়া বলা হয়। আর কালো মনে হচ্ছে কালকা সুন্দা, কালকা সুন্দা, ক্যাসিয়া সোফেরা। তাহলে আঁশশেওড়া মানে হচ্ছে গ্লাইকসমিস আরবোরিয়া, আর কালকা সুন্দর হচ্ছে ক্যাসিয়া সোফেরা। তারপরে আসো হার্ব। এই হার্বের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি করে যেটা শিখবে সেটা হচ্ছে হার্বগুলোর মধ্যে তোমরা যখন সপ্তম অধ্যায় শিখবে সেখানে পোয়েসি গোত্রটা শিখবে, তাহলে পোয়েসি গোত্রের সব উদ্ভিদগুলো হচ্ছে হার্ব। আর এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে উডি হার্ব, একটা শব্দ রয়েছে উডি হার্ব। তাহলে কাষ্ঠল কাণ্ডবিষ্ট বা উদ্ভিদগুলোকে বলা হচ্ছে, হ্যাঁ, কাষ্ঠল কাণ্ডবিষ্ট হার্বগুলোকে বলা হচ্ছে উডি হার্ব। কাষ্ঠল কাণ্ডবিষ্ট হার্বগুলোকে বলা হচ্ছে উডি হার্ব। এই উডি হার্বের উদাহরণ হচ্ছে তোষা পাট, তোষা পাট। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন এমসিকিউ, একটা হচ্ছে উডি হার্ব কাকে বলে, কাষ্ঠল কাণ্ডবিষ্ট হার্বকে উডি হার্ব বলে। উডি হার্বের উদাহরণ হচ্ছে তোষা পাট। এই থিওফ্রাস্টাস কী করলেন, থিওফ্রাস্টাস এবার আয়ুষ্কালের উপর ভিত্তি করে উদ্ভিদকে 3 ভাগে ভাগ করলেন। আয়ুষ্কাল অর্থাৎ কে কতদিন বেঁচে থাকে। তাহলে আয়ুষ্কালের ভিত্তিতে ওই যে হার্ব বা বিরুৎকে 3 ভাগে ভাগ করেছেন, 3 ভাগে ভাগ করেন। তাহলে একটা হচ্ছে বর্ষজীবী, একটা হচ্ছে দ্বিবর্ষজীবী, আর হচ্ছে বহু বর্ষজীবী। তাহলে বর্ষজীবী, দ্বিবর্ষজীবী, বহু বর্ষজীবী। তাহলে বর্ষজীবী মানে হচ্ছে 1 বছর বা 1 ঋতুতে যেগুলো ফুল ফল অঙ্গসংস্থানিক বৃদ্ধি, ফুল ফল দিয়ে যারা মারা যায় তাদেরকে বলা হচ্ছে বর্ষজীবী। তাহলে বর্ষজীবীর উদাহরণ বইতে যেগুলো দেওয়া আছে শুধু সরিষা, ছোলা, এই দুটো উদাহরণ শিখবে। তবে ওই যে কিছুক্ষণ আগে বললাম যে সেই পোয়েসি গোত্রের উদ্ভিদগুলোর অধিকাংশ হচ্ছে বর্ষজীবী। এরপর আসো, তাহলে এই কী সেগুলো এক হচ্ছে বর্ষজীবী, এটাকে অ্যানুয়াল বলা হয়। তাহলে বর্ষজীবীর উদাহরণ হচ্ছে সরিষা, ছোলা, বর্ষজীবীর উদাহরণ। তারপরে দুইটা হচ্ছে দ্বিবর্ষজীবী, দ্বিবর্ষজীবী। তাহলে দ্বিবর্ষজীবীর যে উদাহরণটা, সেই উদাহরণটা মনে রাখার হচ্ছে মূলা ফুল দ্বিবর্ষজীবী, মূলা ফুল দ্বিবর্ষজীবী, মূলা ফুল দ্বিবর্ষজীবী, মূলা ফুল দ্বিবর্ষজীবী। তাহলে এই ফুলটা হচ্ছে ফুলকপি, যদিও এগুলো আমাদের দেশে 1 বর্ষজীবী। তারপর মূলাতে তো মূলাই থাকলো, তাহলে মূলা ফুল দ্বিবর্ষজীবী এভাবে মনে রাখবে। আরেকটা হচ্ছে বহু বর্ষজীবী, 3 নম্বর হচ্ছে বহু বর্ষজীবী। পেরি অ্যানিয়াল, এটা প্রথমটা হচ্ছে অ্যানুয়াল, হচ্ছে বাইঅ্যানিয়াল, এটা হচ্ছে পেরিনিয়াল। তাহলে এই পেরিনিয়াল মনে রাখার উদাহরণ কি, পেরিনিয়াল বইতে যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো হচ্ছে দুর্বায়, বহুবার হলুদ আদা জন্মে, দুর্বায় বহুবার হলুদ আদা জন্মে। তাহলে দুর্বা মানে হচ্ছে দুর্বা ঘাস, এটা বৈজ্ঞানিক নামটা অবশ্যই শিখবে, দুর্বা ঘাস। দুর্বা ঘাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে সাইনোডন ড্যাকটাইলন, তারপর বহুবার মানে হচ্ছে বহু বর্ষজীবী, হলুদ, তো এটা হলুদ উদ্ভিদ কার্কুমা ডোমেস্টিকা। আদা জিঞ্জিবার অফিসিনালিস। এর মধ্যে আবার খেয়াল করে দেখো, এই আদা এবং হলুদ এগুলোকে কেন শিখবে, এগুলো হচ্ছে রাইজোম জাতীয় কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ, রাইজোম জাতীয় কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ হচ্ছে এই হলুদ এবং আদা, এগুলো ওখানে কিন্তু আবার শিখবে। এটা আমরা একটু উপরে লিখি, রাইজোম জাতীয় কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ, রাইজোম জাতীয় কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ, এটা আমরা 2 জায়গায় পাবো,
এটা হচ্ছে সপ্তম অধ্যায় নগ্নবীজি উদ্ভিদ, অথবা দশম অধ্যায় আমরা উদ্ভিদের অঙ্গজ প্রজনন, সেখানে আমরা পাবো রাইজোম জাতীয় কাণ্ডবিশিষ্ট উদ্ভিদ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অল্প অল্প করে ভালো করে ইনশাল্লাহ ক্লাসগুলো নিব। তোমরা আশা করি এই ক্লাসগুলো ফলো করবে এবং বাসায় অনুশীলন করবে। আশা করি ইনশাল্লাহ জীববিজ্ঞানের ভীতি দূর হয়ে যাবে এবং জীববিজ্ঞানের এইচএসসি লেভেলের জীববিজ্ঞানের একটা সমৃদ্ধ জ্ঞান অর্জনে সক্ষম হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।